তো তোমার মুখটা একটু দেখো, তোমার ফটোটা আমার কাছে থেকে যাবে। নমস্কার বন্ধুরা, সোহিনী তৃষা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি শ্রী শ্রী গোবিন্দ আশ্রমে উপস্থিত হয়েছি, যেটি 1831 সালে স্থাপিত হয়েছিল। বন্ধুরা, এই বিখ্যাত আশ্রম মঠটি রয়েছে হাওড়ার বাকসারা অঞ্চলে। হাওড়ার বাকসারার পুরাতন নবনারী কুঞ্জ এবং নতুন নবনারী কুঞ্জের মাঝে অবস্থিত এই বিখ্যাত শ্রী শ্রী গোবিন্দ আশ্রম বা গোবিন্দ মঠটি আমি আজকে দর্শনে গেছিলাম। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমি একটু দূরে দাঁড়িয়ে পুরো মঠের ভিডিওটা করার চেষ্টা করলাম। তারপর তো আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। এখন আমি মঠের দূর থেকে মঠের ভিউটা দেখছি, ভীষণ সুন্দর। দেখছেন মঠের চূড়াটা কত উঁচু, যেহেতু অন্ধকার তাও মানে হালকাভাবে বোঝা যাচ্ছে। ভীষণ উঁচু চূড়া বিশিষ্ট এই মঠের সামনের দিকে পুষ্করিণী এবং ভেতরে অসংখ্য গাছগাছালি, সুপারি গাছ, ডাব গাছ, নারকোল গাছ, অসংখ্য আয়ুর্বেদিক গাছ, ফুলের গাছ, ভীষণ সুন্দর। এখন আমরা মঠের ভিতরে আগে আমরা আসুন শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করি। বন্ধুরা, যেহেতু আমরা হাওড়ার লোক, সেহেতু আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি এর আগে মঠটিতে অত্যন্ত জাঁকজমক সহকারে প্রতিটি অনুষ্ঠান পালিত হতো এবং দুবেলা দরিদ্র নারায়ণের সেবা হতো, ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে অতটা আড়ম্বর এখন আর দেখা যায় না। তবুও এখানে অনেক রকম সব ধরনেরই পূজা অনুষ্ঠিত হয়। এখানে ভীষণ সুন্দর সুন্দর পূজা অনুষ্ঠিত হয়, দুর্গাপূজা থেকে শুরু করে রথযাত্রা। তবে বর্তমানে হয়তো সেইভাবে ভোগ প্রসাদের জনগণের জন্য সেভাবে ভোগ প্রসাদের ব্যবস্থা খুব একটা শুনতে পেলাম না। তাছাড়া এখানে তথ্য দেওয়ার মতনও কাউকে পেলাম না। সন্ধেবেলার দিকে আমি যখন গেছিলাম, একটু বিকালের দিকে, তখন বেশ ফাঁকাই ছিল মঠটি এবং আমি কাউকে ঠিক জিজ্ঞেস করার মতন কাউকে পেলাম না। সুতরাং আমি মঠের সম্পূর্ণ মানে ভেতরের ইতিহাস বা তথ্য আপনাদেরকে জানাতে পারলাম না। আশা করি আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি ডিটেলসে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা মঠে প্রবেশ করা থেকে ধীরে ধীরে অপূর্ব সুন্দর সন্ধ্যারতি, অপূর্ব সুন্দর ঠাকুরকে দর্শন করা থেকে আস্তে আস্তে মঠ থেকে মানে বেরোনো অবধি পুরোটাই আমি ভিডিও করেছি। আমার মনে হয় যে বেশি কথা না বলে আমাদের চুপচাপ দর্শন করলেই মন অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে। যে কোনো মঠ, আশ্রম, মন্দিরে গেলেই তো আমাদের মন অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশে গিয়ে মন অপূর্ব সুন্দর আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে যায়, মন প্রশান্তিতে ভরে ওঠে। সুতরাং আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন।
বাকসাড়ার গোবিন্দ মঠে আমি উপস্থিত হলাম। তো দেখতেই পাচ্ছি আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। আমি গেছিলাম একটু বিকেলের দিকে, তারপর বিকেল থেকে সন্ধে হলো, সন্ধ্যারতি দেখলাম। পুরো ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে বিশেষ তথ্য আমি দিতে পারিনি, কেননা খুব একজন বেশি লোককে আমি দেখতে পেলাম না যে সম্পূর্ণ তথ্য জানবে, বা খুব একটা ইতিহাস কেউ বলতে পারলো না। সুতরাং যেটুকু আমার শোনা কথা সেটুকু আমি বললাম। এই মঠে অত্যন্ত জাঁকজমক সহকারে এর আগে প্রচণ্ডভাবে লোক সমাগম হতো। বর্তমানে খুব একটা জাঁকজমক সহকারে না হলেও বনেদিয়ানা বজায় রেখে প্রায় সমস্ত পূজাই অনুষ্ঠিত হয়। এনাদের এখানে রথ দাঁড়িয়ে থাকতে দেখলাম। এছাড়াও এনাদের বিশাল বড় করে দুর্গাপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এবং মাতৃ প্রতিমা এখানে শিল্পী দ্বারাই মঠের মধ্যেই সমস্ত পূজার প্রতিমা নির্মিত হয়। তারপরে তো বললামই, মঠ খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 9টা। এই সমস্ত ইনফরমেশনগুলো আমি চারপাশের মানুষের থেকেই সংগ্রহ করলাম, কিন্তু মঠের ভিতরে খুব একটা মানুষজন আমাকে কোনো তথ্য দিতে পারেননি বলেই আর খুব একটা লোকজন আমি দেখতেও পেলাম না, কয়েকজন মহিলাকেই দেখতে পেলাম। সুতরাং আমি ডিটেলসে যতটা পেরেছি আমি আপনারা আমার পরম বন্ধু পরম আত্মীয়, আমি যতটা শুনলাম ততটা শুনে আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। এই যে ঢুকেই দেখতে পেলাম, যেটা আমি রাতেরও সুন্দর করে ভিডিও করলাম, রাতের আলোয় অপূর্ব সুন্দর মঠের চারদিকে লাইট জ্বলে উঠেছিল, এবং ভীষণ সুন্দর চারদিকে পুকুর। তো এখন আমি যখন বিকেলে গেছি তখন দেখুন আকাশটা অপূর্ব সুন্দর, বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়ে গেছে, বুঝতেই পারছেন। এখন তো ফাল্গুন মাস, তার মধ্যেই বৃষ্টি হচ্ছে, কখনো রৌদ্রোজ্জ্বল। তো এই সুন্দর আবহাওয়া, আকাশ নীল, শরতের আকাশের মতন পেজা পেজা তুলো, ফাল্গুন মাসের ভীষণ সুন্দর আবহাওয়া। তো আমি বিকেলবেলায় আমাদের এখানের হাওড়ার বাকসাড়ার বিখ্যাত গোবিন্দ মঠ দর্শনে গেলাম। ঢোকার মুখেই দেখালাম বিরাট বড় পুষ্করিণী, এবং তার চারপাশে অসংখ্য গাছ, এবং ঢোকার মুখেই এরকম সুন্দর করে গম্বুজাকৃতি জায়গা। তারপর ধীরে ধীরে বললাম না, আমি পুরো মঠটা যা দেখেছি সমস্ত নয় আমার ভিডিওর মারফত তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা এখানে উপস্থিত হলে পুরো মনে হবে আমি যেভাবে দেখিয়েছি পুরো চোখের সামনে ঠিক সেইভাবে আমি মানে ভিডিওটা করেছি আর কি। চোখের সামনে সেই ঢোকা, প্রবেশ করা, সন্ধ্যারতি দেখা বা পুজো দেখা, তারপর আস্তে আস্তে প্রস্থান করা, পুরোটাই আমি ভিডিওর মারফত দেখেছি। তাই এখানে উপস্থিত হলে পুরো ভিডিওটাই মনে হবে সেই অনুযায়ী আপনাদের যেতে সুবিধা হবে। তবে হ্যাঁ, একটা কথা, আমি সেভাবে কোনো তথ্য দিতে পারিনি, কারণ ওখানে তথ্য দেওয়ার মতো আমি কাউকে দেখতে পাইনি, বা যে কয়েকজন মানুষজন ওখানে 3-4 জন মতন মানুষ উপস্থিত ছিলেন, ওনারা কেউই সন্ধ্যারতি দেখতে এসেছিলেন, কিন্তু ওনারা কেউই বিশেষ কোনো তথ্য দিতে পারলেন না। সুতরাং এখানে আমি যা তথ্য দিলাম সেইটুকু আমাদের হাওড়ার পূর্বপুরুষদের মুখে শুনেই। সুতরাং ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আমার মনে হয় যে কোনো ধার্মিক স্থান, তীর্থস্থান, অনেক অজানা অচেনা তীর্থস্থান যে সম্পর্কে হয়তো আমরা বিশেষ কিছু জানি না, এত প্রাচীন তীর্থস্থান হয়তো সম্পূর্ণ তথ্য আমরা না জানলেও যে কোনো ধার্মিক স্থান, তীর্থস্থান, মঠ মন্দিরে গেলে অদ্ভুত সুন্দর আধ্যাত্মিকতায়, প্রশান্তিতে আমাদের মন ভরে ওঠে। আমরা ভীষণ সুন্দর পবিত্র শান্তি, অন্তরের শান্তি উপলব্ধি করি। তাই জন্য আমার মনে হয় যে কোনো তীর্থস্থানে গিয়ে বেশি আমার কথা না বলে আমরা মন প্রাণ দিয়ে আসুন, দর্শন করি। বন্ধুরা, এই সময় পেছন দিকে একটু বুঝতেই পাচ্ছেন কিছুটা বিয়েবাড়ির সিজন ছিল, দূরে অনেক গান বাজনা হচ্ছিল বলে আমার কথাগুলো ঠিক শোনা গেল না। এই আমি মঠ খোলার সময়, বন্ধ হওয়ার সময়, সন্ধ্যারতির সময়, এগুলোই আশেপাশের মানুষজনের থেকে শুনছিলাম আর কি। এবার মঠের বাইরেটা তো দেখালাম, এবার ধীরে ধীরে মঠের ভেতর প্রবেশ করলাম।
এখন ধীরে ধীরে সন্ধে হয়ে এসছে। এই যেখানে বলছিলাম না যে মাতৃপ্রতিমা, সমস্ত ধরনের মাতৃপ্রতিমা এনাদের মঠের মধ্যেই তৈরি হয়, তাই অনেক মাতৃমূর্তির কাঠামো আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রথ দাঁড়িয়ে রয়েছে, রথ দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছেন সাধু বাবা মহারাজজি গুরুদেবের নিজস্ব শয়নকক্ষ, ব্যবহৃত জিনিসপত্র সমস্তই দেখানোর যে ঘর, সেই ঘরটি আমি এখন দর্শন করছি। ভীষণ সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, ভীষণ সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। আমাদের সকলের মন অদ্ভুত সুন্দর প্রশান্তিতে ভরে উঠছে বন্ধুরা। মহারাজজি গুরুদেব সাধু বাবার কক্ষ আমরা এখন দর্শন করছি। ওনার ব্যবহৃত জিনিসপত্র, এছাড়াও রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মূর্তি, বিগ্রহ। বড় বড় ঘণ্টা ঝোলানো রয়েছে, গম্বুজ, খিলান, ভেতরে পুরাতন দিনে জমিদার বাড়ির আদলে তৈরি। এছাড়াও মঠের গায়ে অসংখ্য সাধু বাবা মহারাজজিদের ফটো টাঙানো রয়েছেন। আমি আমার ভিডিওর প্রথম দিকে তো দেখালামই ভেতরে ভেতরের সমস্ত ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ। এবার বাইরে থেকে ওনারা দেখাতে বললেন, তাই কিছুক্ষণ ভেতরে ভিডিওটা করেছি। তারপর ওনারা বাইরে থেকেই আমাকে ভিডিও করতে বললেন বলে আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিগ্রহ, মূর্তি, এছাড়াও মহারাজজি গুরুদেবের ফটো, ছবি, বিগ্রহ। এছাড়াও রয়েছেন অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ, ফটো। বন্ধুরা, ভিডিওর প্রথম দিকে কিন্তু আমি পুরো ভেতরের ঠাকুরের স্থানের, অপূর্ব সুন্দর ঠাকুরের স্থানের ফটো ভিডিও করেছি। তারপর সন্ধ্যারতি শুরু হওয়ার পর ওনারা দূর থেকে যেহেতু ভিডিও করতে বললেন, তো বাইরেটা যেহেতু ঘেরা ছিল, তাই জন্য আমি একটু দূর থেকে ফটো ভিডিও করলাম বন্ধুরা। কিন্তু তাও বোঝা যাচ্ছে, দেখুন বন্ধুরা, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের মূর্তি, বিগ্রহ। এছাড়াও রয়েছেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা রানী মূর্তি, বিগ্রহ। এছাড়াও রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মূর্তি, বিগ্রহ। আরও রয়েছেন অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ। এখানে রাস পূর্ণিমা উপলক্ষেও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়, রাস সাজানো হয়। এই যে দেখুন বন্ধুরা, সন্ধ্যারতি চলছে তো, তাই সন্ধ্যারতির সময় একটু দূর থেকেই ভিডিও করতে বললো। একদম ভেতরে ঢুকে সন্ধ্যারতির সময় ভিডিও মানে একটু দূর থেকেই করতে বলা হলো, তাই আমি একটু দূর থেকে ভিডিও করেছি। তবে একদম ভেতরের ভিডিও কিন্তু ভিডিওর প্রথম দিকেই রয়েছে। একদম সামনে থেকে করা ভিডিও, ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহের ভিডিও একদম আমার ভিডিওর প্রথম দিকে রয়েছে বন্ধুরা। সন্ধ্যারতি এখন আমরা দর্শন করছি। আমার মনে হয় এবার আমরা আসুন নিষ্ঠা ভরে
ঠাকুরকে দর্শন করি, এইরকম সুন্দর আধ্যাত্মিক পরিবেশের মাহাত্ম্যকে উপলব্ধি করি। আর আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই, আসুন আমরা শান্ত মনে প্রার্থনা করি। এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে